আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধির জন্য তাপমাত্রা বৃদ্ধি করা হয়। মানে তাপমাত্রা বৃদ্ধি করা হলে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা আরও একটি উপায়ে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তো সেই প্রক্রিয়াটি হচ্ছে ডোপিং বা ডোপায়ন বা ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়া। কোনো একটি অর্ধপরিবাহী পদার্থের মধ্যে অত্যন্ত সামান্য পরিমাণে এবং সুনিয়ন্ত্রিত উপায়ে কোনো ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে ডোপিং বা ডোপায়ন বা ভেজাল মিশ্রণ করা বলা হয়। কেমন কি বললাম? কোনো একটি অর্ধপরিবাহী পদার্থে অত্যন্ত সুনিয়ন্ত্রিত উপায়ে সামান্য পরিমাণে ইমপিউরিটিস মিশ্রণের প্রক্রিয়াকে ডোপায়ন বা ডোপিং বলা হয়ে থাকে। কেমন? আচ্ছা, তো এই ডোপিং প্রক্রিয়ার উপর নির্ভর করে অর্ধপরিবাহী পদার্থ দুই প্রকারের হয়ে থাকে। সেটা একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী বা পজিটিভ টাইপ অর্ধপরিবাহী এবং অপরটি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। তো আমরা প্রথমে যাব পি টাইপ অর্ধপরিবাহী। দেখো, আমরা সিলিকনের স্ফটিক কাঠামো পার্ট 1-এই পড়েছিলাম। কেমন? আর এখন চলে আসি আমরা অ্যালুমিনিয়াম একটি ধাতু। এই অ্যালুমিনিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইরকম। তার সর্বশেষ শেলে 3টি ইলেকট্রন রয়েছে। কেমন? এই অ্যালুমিনিয়ামের মতো যদি কোনো ত্রিযুজি মৌলকে আমরা, কেমন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এই টাইপের যদি কোনো ত্রিযুজি মৌলকে আমরা এই ডোপায়ন প্রক্রিয়ায় ভেজাল বা ইমপিউরিটিস হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা ওই পরিবাহীটাকে বলবো, ওই অর্ধপরিবাহীকে বলবো আমরা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। কেমন? তাহলে কি বললাম যে ডোপায়ন প্রক্রিয়ায় ইমপিউরিটি হিসেবে যদি কোনো ত্রিযুজি মৌল ব্যবহার করা হয়, তাহলে ওই অর্ধপরিবাহীকে আমরা বলবো হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। কেমন? তাহলে আমরা এখন দেখব যে এই ত্রিযুজি অ্যালুমিনিয়ামকে এই অর্ধপরিবাহী সিলিকনের স্ফটিক কাঠামোর মধ্যে যদি আমরা ডোপায়িত করি, তাহলে কি ঘটনা ঘটে? কেমন? তাহলে আমরা কি করব? আমরা এই জায়গাটায় একটা অ্যালুমিনিয়ামকে আমরা এখানে ইমপিউরিটিস হিসেবে প্রবেশ করালাম। তাহলে তার সর্বশেষ শেলে ইলেকট্রন আছে কয়টা? 3টা। তাহলে দেখো, এই অ্যালুমিনিয়ামের এই যে সিলিকনের সাথে এখানে এই 3টা বন্ধন হয়ে গেল, সমযোজী বন্ধন হয়ে গেল। আর এই যে একটা খালি জায়গা থাকে, এই খালি জায়গায় থাকে তার একটা হোল বা গর্ত। হোল বা গর্ত, খালি অংশ, খালি। কেমন? তাহলে এটাকে আমরা বলছি হলো হোল বা গর্ত। এখন এই যে হোল, এই হোলটা কিন্তু পজিটিভ আধান বাহক হিসেবে কাজ করে। এই যে হোল, কি বললাম আমরা? অ্যালুমিনিয়ামের 3টি ইলেকট্রন এই সিলিকনের সাথে একটা সমযোজী বন্ধন, এর সাথে একটা সমযোজী বন্ধন, এই সিলিকনের সাথে একটি সমযোজী বন্ধন গঠন করলো। এখন এখানে অ্যালুমিনিয়ামের যে এখানে একটা জায়গা খালিটা, এই খালি অংশে থাকবে একটা হোল বা গর্ত। এই হোলের প্রকৃতি এমন হবে যে ইহা পজিটিভ আধান বাহকের ন্যায় কাজ করে। পজিটিভ আধান বাহকের ন্যায় কাজ করে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই যে হোল, তাহলে কি হয় এখানে সে এই যে এখন এই অ্যালুমিনিয়ামের চারপাশে কিন্তু অষ্টকপূর্ণ হয় নাই। অষ্টকপূর্ণ হয় না, দেখো, 2টি ইলেকট্রন, 4টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন। আর এখানে সিলিকনের আছে একটি। তাহলে এখানে কি হলো? অ্যালুমিনিয়ামের এই যে এখানে একটি ইলেকট্রন শর্ট আছে, তার মানে এই স্ফটিক কাঠামোটি এখন একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য প্রস্তুত। এই স্ফটিক কাঠামোতে সুস্থিতি লাভের জন্য, অষ্টক পূরণের জন্য আরও একটি ইলেকট্রন শর্ট আছে এবং সে এই একটি ইলেকট্রন গ্রহণ করার জন্য প্রস্তুত। কেমন? এখন দেখো কি
কি হলো, তখন এই যে যেটাকে আমরা এই টাইপের যদি স্ফটিক কাঠামো হয় এটাকে বলা হয় অ্যাকসেপ্টর বা গ্রাহক। অ্যাকসেপ্টর বা গ্রাহক। আচ্ছা, এবার কি হলো, বললাম এই যে হোল, এই হোলটা পজিটিভ আধান বাহকের ন্যায় কাজ করে। হোলটি পজিটিভ আধান বাহকের ন্যায় কাজ করে। তখন কি হবে, এই পজিটিভ আধান বাহকের আকর্ষণে সিলিকন হতে একটি পরমাণু তার দিকে ধাবিত হবে, তার দিকে ধাবিত হবে এবং এই যে ইলেকট্রনটি যে অংশ থেকে আসবে সে ওইখানে আরেকটি হোল রেখে আসবে, খালি অংশ রেখে আসবে। আবার খেয়াল করো, এই পজিটিভ আধানবাহী হোল এর আকর্ষণে এই পার্শ্ববর্তী সিলিকন থেকে একটি ইলেকট্রন হোলের দিকে ধাবিত হবে। তাহলে যেখান থেকে এই ইলেকট্রনটি আসলো সে সেখানে আরেকটি হোল সৃষ্টি করে আসবে এবং কি হবে, তাহলে এখানে আরেকটি হোলের সৃষ্টি হয়ে গেল। এই হোলকে দখল করার জন্য তার পার্শ্ববর্তী সিলিকন থেকে আবার একটি ইলেকট্রন সেই দিকে ধাবিত হবে। এভাবে পুরো স্ফটিক কাঠামোর মধ্যে একবারে সমগ্র অংশে ইলেকট্রন কি হবে, স্বাধীনভাবে মোবিলাইজেশন করবে। তখন কি হবে, একে যদি আমরা তখন কোনো ভোল্টেজের সাথে যুক্ত করতে পারি তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে আমার পি টাইপ অর্ধপরিবাহী। কেন পি টাইপ? কারণ এই সেমিকন্ডাক্টরটিতে আধান, গরিষ্ঠ আধান বাহক, মেজর চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে এই পজিটিভ আধানবাহী হোল। এই জন্য এই স্ফটিক কাঠামোটির নাম হচ্ছে পি টাইপ বা পজিটিভ টাইপ। কেমন? পি টাইপ বা পজিটিভ টাইপ। আমরা যদি অপর দিকে ইমপিউরিটি বা ভেজাল হিসেবে কোনো পঞ্চযোজী মৌলকে রূপায়িত করি। কেমন? কারা পঞ্চযোজী মৌল? গ্রুপ 15 এর মৌল, ফসফরাস, অ্যান্টিমনি এরা। কেমন? তাহলে যদি আমরা কোনো পঞ্চযোজী মৌলকে আমরা রূপায়ণ প্রক্রিয়ায় ভেজাল হিসেবে ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটে? তাহলে আমরা যে অর্ধপরিবাহীটা তখন পাবো তাকে বলা হবে এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। এক্ষেত্রে আমরা দেখি যে একটি পঞ্চযোজী মৌলকে যদি আমরা রূপায়ণ প্রক্রিয়ায় ইমপিউরিটি হিসেবে ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটে দেখি আমরা। আচ্ছা, আমি এখানে ফসফরাস নিলাম, তোমরা চাইলে এখানে কি নিতে পারো, এখানে তোমরা আর্সেনিক নিতে পারো, তোমরা অ্যান্টিমনি নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ফসফরাসের সর্বশেষ ছিল দেখো 5টি অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে এই ফসফরাসকে বসিয়ে দিলাম অথবা অ্যান্টিমনিকে, কোনো সমস্যা নেই। তাহলে এই হলো আমার ফসফরাস, একটি যোজন ইলেকট্রন, দুটি যোজন ইলেকট্রন, তিনটি যোজন ইলেকট্রন, চারটি যোজন ইলেকট্রন। কেমন? 4টি বসালাম, কিন্তু আরো একটি বাকি আছে, আরো একটি ইলেকট্রন বাকি আছে, সেটাকে আমি এখানে আলাদা করে রাখলাম। কারণ এখানে 4টি সমযোজী বন্ধন হয়ে গেছে। এই যে সিলিকনের সাথে এখানে ইমপিউরিটিস বা ভেজালের আমি কি করলাম, এখানে একটি ফসফরাস পরমাণুকে ভেজাল হিসেবে এই সিলিকন স্ফটিক অথবা জার্মেনিয়াম স্ফটিকের মধ্যে আমি রূপায়িত করলাম। করার পরে কি হলো দেখো, এখানে এই ফসফরাসের 4টি ইলেকট্রন সিলিকনের সাথে সহযোগী বন্ধন বা সমযোজী বন্ধনে আবদ্ধ হলো। আর এই যে বাড়তি ইলেকট্রনটি সেটি তখন কি করবে, ইলেকট্রন বিকর্ষণের কারণে ও কি হবে, এই ফসফরাস থেকে সিলিকনের কাছে, সিলিকন থেকে অপর সিলিকনের কাছে, সমগ্র চক্রের মধ্যে তখন সে স্বাধীনভাবে ঘুরবে। কেমন? মুক্ত ইলেকট্রন হিসেবে ঘুরবে। এটাকে হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন হিসেবে ঘুরবে এবং এই অর্ধপরিবাহী স্ফটিকটি তখন কি হবে, পরিবাহীর ন্যায় আচরণ করবে। কেন? কারণ মুক্ত ইলেকট্রন এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। আচ্ছা, তখন এখন তো সে এই সমগ্র স্ফটিক কাঠামোকে একটি ইলেকট্রন দান করতে প্রস্তুত, এরকমটাই মনে হচ্ছে। এই জন্য তখন একে বলা হবে ডোনার বা দাতা। এবং এখানে যেহেতু এই মেজর চার্জ ক্যারিয়ার, গরিষ্ঠ আধান বাহক হচ্ছে কি ইলেকট্রনের কারণে এখানে যত ঘটনা ঘটবে। আর আগে কি হয়েছিল, আগে হয়েছিল যে হোলের কারণে সব সমস্যার সৃষ্টি হয়েছিল, এই জন্য সেটার নাম ছিল হলো পি টাইপ অর্ধপরিবাহী বা পজিটিভ টাইপ অর্ধপরিবাহী। কেন? কারণ ওই হোলের
আধান ওই হোল পজিটিভ আধান বাহকের ন্যায় কাজ করেছিল। আর এখানে এখানে হচ্ছে কি যে এই ইলেকট্রন পুরো চক্রের মধ্যে স্বাধীনভাবে মোবালাইজেশন করবে। তো এই ইলেকট্রনের মোবালাইজেশনের কারণে এই চক্রটি স্ফটিকটি কি হবে পরিবাহীর ন্যায় আচরণ করবে। তাহলে এই ক্ষেত্রে মেজর চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আধান বাহক হচ্ছে কে ইলেকট্রন, যার কারণে এই পরমাণুকে তখন বলা হবে ডোনার বা দাতা পরমাণু। আর যেহেতু ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, তাই এই টাইপের অর্ধপরিবাহীকে বলা হচ্ছে কি এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। বন্ধুরা, এখন তোমাদের কাছে হয়তো মনে হইতে পারে যে পি টাইপ অর্ধপরিবাহীতে আসলে পজিটিভ আধান থাকে বেশি, বা এন টাইপ অর্ধপরিবাহীতে আসলে ইলেকট্রন থাকে বেশি। দেখো, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কেননা পি টাইপ বলি আর এন টাইপ বলি, সবগুলোর অর্ধপরিবাহীর মধ্যেই আমার নিট আধানের পরিমাণ শূন্য। কেন? কারণ হচ্ছে যে একটা হোল যেখানে সৃষ্টি হয়, ওই হোলকে দখল করার জন্য ইলেকট্রন যেখান থেকে ছুটে আসে সেখানে আরেকটি হোলের সৃষ্টি হয়। এভাবে যতটা ইলেকট্রন ঠিক ততটা হোলেরই সৃষ্টি হয়, যার কারণে নিট আধান প্রকৃতপক্ষে শূন্য।